এইটা হলো লালকেল্লার এন্ট্রি গেট, শাহজাহানের আমলে তৈরি করা হয়। এই জায়গাটার নাম হচ্ছে ছাতা চক। 10 বছর সময় লেগেছিল। এখানে ময়ূর সিংহাসন ছিল, এর নাম রাখা হয়েছিল কিলাই মুবারক। এই বিল্ডিংটাকে বলা হয় রংমহল। এছাড়া আমি সোজা যাব দিওয়ানি খাস। বিভিন্ন জিনিস এখানে রয়েছে, তবুও এই গাছগুলোতে দেখুন কতটা ধুলো রয়েছে। এখন আমার সামনে আছে দেখাচ্ছি সেই যে লালকেল্লা, আর ঠিক লালকেল্লার পাশেই টিকিট কাউন্টার। সেখানে টিকিট কাউন্টার, এখান থেকে আপনারা টিকিট নিয়ে ভিতরে প্রবেশ করতে পারেন। এখান থেকে টিকিট নিয়ে চলে যাবেন সেখানে, ওটা প্রবেশদ্বার। তাই আমি লালকেল্লার টিকিট পেয়ে গিয়েছি। এই তো আমার হাতে টিকিট। এটা দাম নিল 50 টাকা। আপনি 50 টাকার এই টিকিট নিয়ে, পার পারসন 50 টাকা, আপনি চলে যেতে পারেন সামনে ওখানে। সেখান থেকে সোজা চলে গেলে ওদিকে মেন গেট। কিন্তু যদি আপনারা পায়ে হেঁটে যেতে পারছেন না, কারণ মেন গেট অনেকটাই দূরে, তাহলে দেখতে পারবেন এখানে ই রিক্সা টিকিট কাউন্টার আছে। ই রিক্সা টিকিট কাউন্টার থেকে যদি আপনারা টিকিট নেবেন, তাহলে এরকম ধরনের ই রিক্সাগুলো আছে। মেন গেট পর্যন্ত এই ই রিক্সাগুলো যাবে। আর যদি আপনারা চান তাহলে ওই রাস্তা দিয়ে হেঁটে যেতে পারেন। চলুন, আমি তো হেঁটে যাচ্ছি। তাই মেন গেট কতটা আমি জানি না। মেন গেট পর্যন্ত গিয়ে সেই অনুযায়ী আপনাদেরকে আমি সাজেস্ট করব যে মেন গেট পর্যন্ত যাওয়ার জন্য ই রিক্সার টিকিট কাটবেন না। প্রথমে হেঁটে যাই, কারণ অনেক লোকেরা হেঁটে যাচ্ছে। আপনারা যদি দেখেন অনেক লোকেরা কিন্তু হেঁটে যাচ্ছে। তা আমি হেঁটে গিয়ে দেখি যে কতটা, তারপরে আমি আপনাদেরকে জানাবো। তবে সুবিধা একটা হলো এই যে, আমি প্রথমে ভেবেছিলাম কালকের থেকে ইভেন্ট শুরু হবে, তাই জন্য এই লালকেল্লা হয়তো বন্ধ থাকবে। কিন্তু আজকে লালকেল্লা খোলা আছে। কালকের থেকে এটা বন্ধ থাকবে আগামী 10 দিনের জন্য, কারণ কোনো একটা ইভেন্ট আছে, ইউনেস্কো হেরিটেজ ইভেন্ট। এটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, কিন্তু ইউনেস্কোর হেরিটেজ ইভেন্ট এখানে হবে। যদি আপনারা গুগলে সার্চ করে নেন যে বছরে কোন সময় এরকম ইভেন্ট হয়, সেখানে আপনারা বিশদ তথ্য পেয়ে যাবেন। আমি সার্চ করেছিলাম যে আজকে লালকেল্লা খোলা থাকবে কিনা, আর সেখানে দেখাচ্ছিল আগামীকাল থেকে ইভেন্ট আছে, ওই জন্য আজকের বন্ধ থাকবে। কিন্তু আজকের টিকিট দিয়েছে, সুতরাং খোলা রয়েছে। তাই দেখা যাক, চলুন আমার সাথে। একটু লক্ষ্য করলে দেখতে পারবেন যে আমার জ্যাকেটে একটা পতাকার ছবি রয়েছে। তো আমি যখন আসছিলাম লালকেল্লার দিকে, তো অনেকজন মহিলারা দাঁড়িয়ে থাকে। ওরা কোনো একটা চ্যারিটি থেকে আপনাকে এরকম ব্যাচ আটকে দেবে, পতাকাওয়ালা ব্যাচ, আর আপনাদের কাছ থেকে টাকা চাইবে। অ্যামাউন্টটা খুব বেশি, 500 টাকার, কারণ ওরা চ্যারিটি করছে। অনেক লোকেরা দেখছি যে 100-200 টাকা দিচ্ছে, কিন্তু হঠাৎ সে আমাকে থামালো আর এরকম একটা ব্যাচ পরিয়ে দিল। তো এভাবে উচিত না। যে কোনো লোককে আপনি এভাবে পরিয়ে দিচ্ছেন আর চাইছেন, তার সামর্থ্য কতটা আছে। যা হোক, আমি তাকে 50 টাকা দিয়েছিলাম, কিন্তু সে বলল অন্তত 200 টাকা দেওয়ার জন্য, অন্তত 200 টাকা দিন। কিন্তু আমি বললাম না, 200 দিতে পারবো না, 50 রাখলে রাখুন, কারণ আমি এই চ্যারিটি করতে চাই না। যেহেতু চ্যারিটি আমি করছি আলাদাভাবে, অন্যভাবে, যা হোক, কিন্তু আমি এটা দিতে চাই না। কিন্তু তাও সে অনুরোধ করছে অন্তত 100 টাকা দিন। আমি ভাবছি চ্যারিটি করছে নাকি বচসা করছে, বা কথা মানে দাম কষাকষি করছে। যাই হোক, আমি 50 টাকা দিলাম আর বললাম এটা রাখলে রাখুন, না হলে ঠিক আছে। তো 50 টাকা তারা নিয়ে নিল। তো যখনই আপনারা দেখবেন এরম কেউ চ্যারিটি করছে, পতাকা লাগিয়ে দিচ্ছে, টাকা চাইছে, তখন সেখান থেকে একটু দূর দিয়েই চলে যাবেন। সত্যি বলছি, আমি এখানকার পলিউশনটা অনুভব করতে পারছি। আপনারাও যদি দিল্লিতে আসেন তাহলে আপনারাও এটা অনুভব করতে পারবেন। আর শুধু অনুভব না, এটা নিজের চোখে দেখতেও পাবেন। কিভাবে? যে গাছগুলো রয়েছে, গাছের এখানে যে পাতাগুলো রয়েছে, পাতাগুলো দেখবেন। আমি রাস্তার ধারে গাছগুলোর শুধু কথা বলছি না, রাস্তার ধারে গাছগুলো না, যদি রাস্তার ভিতরে সেই গাছগুলো পাতাগুলো দেখবেন, সেখানে ধুলো ভর্তি হয়ে রয়েছে। যদিও এটা রাস্তা থেকে অনেক ভিতরে, তাও ধুলো রয়েছে। মানে পলিউশনের লেভেল কতটা।
তারপর রাস্তার যেখানে সেখানে নোংরা। এখন দেখাই, রাস্তায় অনেকটা জায়গা আমি দেখেছি নোংরা, কিন্তু আপনি দেখুন যেখানে সেখানে তারা গার্বেজ ফেলে রেখে দিয়েছে। আরে এটা ভারতের ক্যাপিটাল ভাই, এটা আমাদের গর্ব। এখানে কেন্দ্রীয় সরকার আছে, তাই অবশ্যই একখানা ভালো উন্নতির জন্য কিছু একটা পদক্ষেপ নেওয়া দরকার, যেন এই জিনিসগুলো না হয়। যে রাস্তার যেখানে সেখানে লিটারগুলো পড়ে রয়েছে, এগুলো ঠিক না। এটা মানুষকেও সচেতন হতে হবে। তারা যদি চায় তাহলে তারা তাদের শহরকে খুব ভালো আর পরিষ্কার রাখতে পারবে। তাই বন্ধুরা, আমি এখানে পায়ে হেঁটে আসলাম, আর এখানে পায়ে হেঁটে আসতে শুধু 300 মিটার। তাই আপনাদের যদি পায়ের কোনো সমস্যা না থাকে তাহলে আপনারা হেঁটে এখানে আসতেই পারেন। পায়ে হেঁটে আসতে শুধু 300 মিটার দূরত্ব। তাই এখানে আপনারা হেঁটে আসতে পারেন। কোনো টোটোর জন্য বা কোনো ইলেকট্রিক গাড়ির জন্য টিকিট নেওয়ার আপনাদের প্রয়োজন নেই। আর আপনারা যদি বাইরে কোথাও টিকিট না নিতে পারছেন, তাও আপনারা দেখুন এই ভিতর থেকে টিকিট নিয়ে নিতে পারেন। এখানেও একখানা টিকিট কাউন্টার রয়েছে। আর যদি আমার মতন আপনাদেরও ব্যাগেজ থাকে, তাহলে ওই ব্যাগেজটা জমা করতে পারেন। এ দেখুন, জাস্ট যেখানে টিকিট কাউন্টার তার পাশেই ব্যাগেজ জমা রাখা যায়। 2 টাকা করে নেয়, 2 টাকা করে প্রতি ঘন্টায় পার আইটেমের জন্য ব্যাগেজ বা অন্য অন্য জিনিস জমা রাখার জন্য নেয়। তাই আপনারা ব্যাগেজ এখানে জমা রাখতে পারেন, আর এখান থেকে টিকিট কেটে ঢুকতে পারেন। আর আমি যেটা এখান থেকে শুনলাম, 5টার সময় লালকেল্লা বন্ধ হয়ে যায়। তাই যখনই দেখবেন যে ঘড়িতে 4:30 বাজে বা 4:45 বাজে, তখন আপনারা এক্সিট গেটের কাছে আসবেন বা ব্যাক করবেন, লালকেল্লা থেকে বাইরে বেরিয়ে যাবেন, কারণ 5টার সময় এই লালকেল্লা বন্ধ হয়ে যায়। তো আমি লালকেল্লার ভেতরে এন্ট্রি করে নিয়েছি, আর এন্ট্রি গেট পিছনে ছিল, কিন্তু সামনেও আর একটা এন্ট্রি গেট আছে সেখানে। আর এন্ট্রি গেটে ঢুকতেই দেখতে পাবেন, আমি বাইরে থেকেই দেখে নিয়েছিলাম যে দুখানা ক্যানন আছে, বা তোফ বা কামান যাই বলে, দুখানা কামান আছে। এইটা হলো লালকেল্লার এন্ট্রি গেট। লালকেল্লার ভিতরে ঢুকে দেখবেন যে একটা মার্কেট মতন জায়গা আছে, যেখানে অনেক জিনিস আপনারা চাইলে কেনাকাটা করতে পারেন। আমি আপনাকে দেখাবো। দেখুন, অনেক রকম এই দোকান আছে, অনেক কিছু ইমিটেশন জিনিস, ঘরে সাজানোর জিনিস, এমব্লেম বা আরও অনেক জিনিস, হ্যান্ডিক্রাফটের জিনিস, এগুলো আপনারা পেয়ে যেতে পারেন। লালকেল্লার ভিতরে এই দোকানগুলো আছে, যেখানে আপনারা দেখে শপিং বা কেনাকাটা করতে পারেন। বিভিন্ন জিনিস এখানে রয়েছে। মহিলারা অনেক এনজয় করতে পারবে এই জায়গা, কারণ এখানে তাদের কিছু ইমিটেশন গয়না, যেমন ওখানে শাল বা চাদর বা ব্যাগ, এসবগুলো রয়েছে। তাছাড়া এখানেও শাল, চাদর বা কিছু জুয়েলারি জিনিস, এগুলো রয়েছে। এভাবে হয় না যে আগেকার দিনে কেল্লাগুলোর ভিতরে শহর থাকে, পুরো শহর একটা কেল্লার ভিতরে, তো লাল কেল্লাটাও তেমনই। লাল কেল্লাটা এত বড় জায়গা আছে, আর এর মধ্যে গোটা শহর আছে। তখনকার দিনে কি হতো, মুঘল সাম্রাজ্যের যারা সম্রাট ছিল, তারা এই কেল্লার মধ্যে থাকতো, আর তাদের সাথে তাদের যারা খাস লোক বা সভাপতি, সেনাপতি, প্রধানমন্ত্রী, তারাও এই জায়গা থাকতো। আর এই জায়গার মধ্যে বাজার বসতো, সব কিছু জিনিস বসতো, যেমনি বাজার আছে। তাছাড়া আমি এই চৌরাস্তায় ঢুকলাম, এদিকে দেখতে পাচ্ছি একটা দরজা, এখানে যাওয়া যাবে, বাগান বা কিছু জিনিস আছে, ঢুকবো এদিকে। আর এর সোজাসুজি এদিকেও, আমার বাঁ দিকে, ডান দিকে দেখালাম, এটা হচ্ছে বাঁ দিক। বাঁ দিকেও এমনি গাড়ি পার্কিং করা আছে, গাছ আছে, লোকজন আছে। আর সোজাও যেতে পারি, প্রথমে আমি সোজা যাব। আপনারা দেখুন আমার পিছন দিয়ে গাড়ি চলে গেল, গাড়ি অন্যদিকে গেল, তাই এখানে লোকজনেরা থাকে। আর তাছাড়া আমি সোজা যাব, প্রথমে সোজা ঘুরে আপনাদেরকে দেখাবো, তারপরে আমি ডান দিকে বা বাঁ দিকে যাব। এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি দুই দিকে সেই দোকান আছে, হ্যান্ডিক্রাফটের জিনিস, ব্যাগ,
শাল, যা জিনিস এমব্লেম, সব জিনিস, মার্বেল পাথরের জিনিস, এইগুলো সব পাওয়া যাবে। দেখুন, এই জায়গাটার নাম হচ্ছে ছাতা চক। আর ছাতা চক মানে কি? ছাতা চক মানে হচ্ছে এটা কভার্ড বাজার। তাই এখানেও যেমনি একটা কভার্ড বাজার আছে, তেমন একটা কভার্ড বাজার মানে ঢাকা বাজার, যেটা হচ্ছে বাইরের দুনিয়া থেকে একদম আলাদা। তো এইরকম একখানা ঢাকা বাজার যেমনি লালকেল্লার ভেতরে বানানো, তেমনি শাহজাহান আর একটা বানিয়েছিল পেশোয়ারে, যেটা পাকিস্তানে। এটা 1700 শতাব্দীর, 17 সেঞ্চুরি বা 1700 শতাব্দীর একটা নিদর্শন মুঘল বাদশাহ শাহজাহানের দ্বারা। এখানে আপনারা দেখতে পারবেন ছাতা চক, যেটা হচ্ছে কভার্ড বাজার, যেটা 17 সেঞ্চুরিতে, 17 সেঞ্চুরিতে এটা তৈরি করা হয়েছিল। কার দ্বারা? শাহজাহান, মুঘল সম্রাট শাহজাহানের দ্বারা। 1646 সালে পেশোয়ারেও মুঘল সম্রাট শাহজাহান এরকম একটা ছাতা চক মতন বাজার তৈরি করেছিলেন, যেটা এখন পাকিস্তানে রয়েছে, যেটার নাম হচ্ছে বাজার-ই মুসাক্কার। আর এই যে গ্রাউন্ডটা আছে, এই গ্রাউন্ডটাতে কোনো ইভেন্টও হয়, যে কোনো ইভেন্ট এই গ্রাউন্ডটায় হয়। আমি বলছিলাম না আপনাদের কালকের একটা ইভেন্ট শুরু হবে 10 দিনের জন্য, তাই এই গ্রাউন্ডেই হবে। আরও একটা সুন্দর স্থাপত্যের নিদর্শন এই সামনে রয়েছে, সেখানে গিয়ে দেখব। এখনো বলছি, চিন্তার কোনো কারণ নেই। যেমন আমাদের ওখানে কলকাতায় ভিক্টোরিয়া ঘোরার জায়গা, তেমন এখানে হচ্ছে লালকেল্লা। সে দেখুন একটা স্থাপত্যের নিদর্শন, আর পিছনেও কিছু আছে এই জায়গাটা। তো এই দরজাটার মধ্যে দিয়ে, ওই দরজাটার মধ্যে দিয়ে ভেতরে গিয়ে সেই পিছন দিকে যাওয়া যায়। আর ইভেন্ট শুধু ওই দিকে না, সেই দিকেও হচ্ছে ইভেন্ট। বাইরে দিয়ে কিছুটা এইরকমই দেখতে লাগে, আর দরজা দিয়ে একটু অন্যরকম লাগে। কাছে যাওয়া যাক। আর মুঘল স্থাপত্যের আর একটা নিদর্শন, এ দেখুন এখানে কিভাবে বানানো হয়েছে, মুঘলি ভাষায় এটা লেখা হয়েছে। সোজা এই জায়গায় ঢোকা যাবে না, কারণ এখানে ব্যারিকেড দেওয়া আছে। আর ব্যারিকেড সেখানেও আছে সামনের দিকে, যদি দেখেন সামনেও এখানে ব্যারিকেড রয়েছে, আর এখানেও ব্যারিকেড রয়েছে। তাই হয় এই দিক দিয়ে ঘুরে যেতে হবে সেই জায়গা, বা ওই দিক দিয়ে ঘুরে সেই জায়গায় যেতে হবে। দিল্লি লালকেল্লা প্রচুর বড় জায়গা, প্রচুর। দেখুন এদিকেও জায়গা আছে, আর আরো পিছনে যাওয়া যায়, ওদিকে আবার ক্যান্টিন আছে, আবার আরো সামনে ওইদিকে যাওয়া যাবে। প্রচুর বড় জায়গা। আর বড় জায়গা হবেই বা না কেন, পুরো একটা শহর, মুঘল সাম্রাজ্যের সবাই এর ভিতরেই বসবাস করত। তাই এখানে বাজার ঘাট সবকিছু জিনিস গড়ে উঠেছে। আর এখনো মুঘল রাজত্ব এখন নেই, কিন্তু সে বাজারঘাট এখনো রয়েছে। হয়তো একটু আধুনিকতার ছোঁয়া রয়েছে, কিন্তু এখনো সে বাজারঘাট রয়েছে, হ্যান্ডিক্রাফটের জিনিসগুলো রয়েছে। হ্যাঁ, কাঁচা সবজি, ফলমূল বা মাছ, মাংস এসবের বাজার নেই, কিন্তু ওইগুলো আগে থাকতো, ওইগুলো থাকতো। যেহেতু এখানে একটা শহর থাকতো, মুঘল সাম্রাজ্যর এখানে রাজত্ব করতো, তাই ওইগুলো থাকতো। আর এখন আপনারা যে জায়গাটা দেখছেন, এই জায়গা হচ্ছে দিওয়ানি আম। দেখাবো আপনাকে দিওয়ানি আম। এটা হলো হল অফ পাবলিক অডিয়েন্স, মানে শাহজাহান যেখানে বসতো। আপনারা যদি দেখেন ভিতরে শাহজাহানের সিংহাসন আছে, আমি আরো কাছ থেকে দেখাবো। তাই ভিতরে শাহজাহানেরও সিংহাসন আছে। আর দিওয়ানি আম, যেখানে শাহজাহান বসতো, যেখানে শাহজাহানের যারা মন্ত্রী, সেনাপতি তারা ছিল, তাদের থেকে
কথাবার্তা শুনতো বা লোকেরা যদি কোনো কিছু বলতো তাহলে সেটাও শুনতো। আর শাহজাহানের রাজত্বকাল ছিল 1628 সাল থেকে 1658 সাল পর্যন্ত। এখানে বসে মুঘল সম্রাট শাহজাহান শাসনভার নিয়ন্ত্রণ করত। আর ঠিক এই জায়গাটিতে বসে শাহজাহান তার রাজত্বকে পরিচালনা করত। এই জায়গায় এখানে ময়ূর সিংহাসন ছিল, আর সেই ময়ূর সিংহাসনের সাথে কোহিনূর হীরাও ছিল। তাই এখন 3:06 বাজে। আমি যখন ঢুকেছিলাম এখানে তখন 2:15। তাই জন্য আমি চিন্তা করছি কেন যখন আমি লালকেল্লায় ঢুকি সেই লোকেরা আমাকে বলেছিল যে 5টা পর্যন্ত, 5টার মধ্যে বেরিয়ে আসবেন। কারণ জায়গাটা এখনো এত বড়, সব জায়গা ঘুরে দেখা তো সম্ভব হয়নি। এত বড় জায়গা 2-3 ঘন্টা সময় লাগবে, 5টা তো বেজেই যাবে। এই দেখুন লালকেল্লার পিছনেও কি জায়গা, আর ওইদিকে বাগান রয়েছে, বাগানের মতন বড় বড় গাছ। একটা সুন্দর সময় কাটবে যদি আপনারা এখানে আসেন। আপনারা আবার ওই দিকেও যেতে পারেন বা আপনারা পিছন দিকেও যেতে পারেন, তাই অনেক সময় লাগবে। তাই মুঘল স্থাপত্যের ওই নিদর্শনটা ইট দিয়ে তৈরি, কিন্তু ওর পাশের এই নিদর্শনটা এটা কিন্তু শ্বেত পাথর দিয়ে তৈরি হয়েছে। তাই একটু বসে নেই, অনেকটা হেঁটে হেঁটে তো, তাই পা ব্যথা হয়ে গেল। অবশ্য 3 থেকে 4 ঘন্টা এখানেও লাগবে সব লালকেল্লা ঘুরে দেখার জন্য। তো এই সময় যখন আপনারা বসে রয়েছেন, একটা ইনসিডেন্ট, আজকের ইনসিডেন্ট বা ঘটনা আপনাদের সাথে শেয়ার করব। এটা হয়তো আপনাদের সাথেও হতে পারে, কিন্তু সচেতন থাকবেন। যেমন আমি যখন আগ্রা থেকে নতুন দিল্লিতে আসছিলাম, তাই নতুন দিল্লির আগের যে স্টেশন হজরত নিজামুদ্দিন, তার আগের যে স্টেশন এটা হচ্ছে ফরিদাবাদ। তো ফরিদাবাদ স্টেশনে এটা হয়েছে কি, আমি যখন কিছু ছবি নিচ্ছিলাম বা কিছু ভিডিও নিচ্ছিলাম, এ সময় কোনো একজন আগন্তুক লোক, আমি চিনি না তাকে, সে আসলো আর এসে হিন্দিতেই সে কথাবার্তা বলছে। সে বলল, আপনি আমার ছবি নিলেন? আমি বললাম, না, আমি আপনাকে চিনি না, আমি আপনার কোনো ছবি নেইনি। তখন সে বলল, দেখান, আমাকে দেখান। কিন্তু আমি আমার ফোন নিয়ে পকেটে ঢুকিয়ে নিয়েছি। আর তখন বলছে, আপনি কি করছেন? আপনি ফোন নিয়ে পকেটে ঢোকালেন কেন? আগে আমাকে ফোন দেখান যে আপনি আমার ভিডিও বা ছবি নিয়েছেন কিনা। আর আমি বলছি, আমি আপনাকে ভাই চিনি না, জানি না, কেন আপনার ছবি বা ভিডিও আমি নিতে যাব? আর আমি তার সাথে বেশি কথা বলিনি, বেশি কথা বাড়াইনি, কিন্তু সে থ্রেটিং দিচ্ছে। সে বলছে, আমি 139-এ কল করব, আরপিএফ ডাকবো, রেলওয়ে পুলিশ ফোর্স ডাকবো, আর আপনার ব্যাপারে কমপ্লেন করবো, এটা ইললিগাল, আপনি যে কোনো লোকের ভিডিও বা ছবি নিতে পারে না। আরে ভাই, আমি আপনাকে চিনি না, জানি না, কেন আপনার ছবি নিতে যাব? কোনো ইন্টারেস্ট কোথায়? তো এরকম ঘটনা আপনাদের সাথেও হতে পারে যদি আপনারা ছবি বা ভিডিও নিচ্ছেন আর যে কোনো লোকের ছবি এসে গেল, বা আপনি ইন্টেনশনালি সেই ছবি নেননি, কিন্তু এই লোকগুলো কেমন লোক হতে পারে? এই লোকগুলো হতে পারে আপনার মোবাইল ধরবে আর নিয়ে পালাবে। তাই এরকম লোকেদের থেকে সাবধান থাকবেন। যে কোনো লোক যে আপনার মোবাইল দেখতে চাইবে, আপনি তো ছুটে আর তাকে চেস করতে পারবেন না, বা আপনি তো আর তাকে ধরতে পারবেন না তার পিছনে পিছনে গিয়ে। তো যখনই এইরকম কোনো লোক এসে আপনাকে বলবে, তখন আপনি তো সঠিক কাজ করেছেন। যদি কিছু ভুল কাজ না করে থাকেন তাহলে ঘাবড়ানোরও কোনো দরকার নেই। তো সুতরাং আপনি ওই লোক যদি এগিয়ে যায় তাহলে এগিয়ে যেতে দেবেন, যে আপনি যে অ্যাকশন করবেন সে অ্যাকশন করুন। আমি তো কিছু ভুল কাজ করিনি। যদি আপনি কোনো ভুল কাজ না করেন তাহলে আপনার কোনো বিপদও নেই। সে লোক আপনাকে থ্রেট দেবে, যেমনি সে জানলার বাইরে থেকে আমাকে থ্রেট দিচ্ছে, আমি রেলওয়ে পুলিশ ফোর্সকে ডাকবো। আমি বললাম, যাকে ডাকবেন ডাকুন, কিন্তু সে লোক আর কাউকে ডাকলো না। আমি যখন কথা বলা বন্ধ করে দিয়েছি, সে আস্তে আস্তে সেখান থেকে চলে গেল। সে থ্রেটিং দিয়েও কিছু করতে পারলো না। তো আপনারাও এভাবে সচেতন থাকবেন, যখন আপনারা বাইরে বেরোচ্ছেন তখন যদি কেউ আপনার ফোন চেক করতে চায়, দেখতে চায় ভিডিও বা ছবি করেছেন কিনা, দেখাবেন না। যদি সে পুলিশ অফিসার হয় ঠিক আছে, যদি সে কোনো সেন্ট্রাল গভর্নমেন্টের লোক হয় বা আর্মি লোক হয় তাহলে ঠিক আছে, কিন্তু আগন্তুক কোনো লোক যাকে আপনারা চেনেন না, কখনো দেখাতে যাবেন না। লালকেল্লার ভিতরে এই বিল্ডিংটাকে বলা হয় রংমহল।
আর এখানে রংমহল ব্যাপারে বলা হয়েছে, দ্য রংমহল or the palace of colors consists of a large hall originally painted on the interior from which it derives its name. This was the largest of the royal apartment and was also called Imtiaz Mahal, place of distinction. আর এই জায়গাটা কে বলা হয় খাস মহল। খাস মহল খুবই খাস, কারণ এর মধ্যে পশুদের লড়াই হতো। এখানে মুঘল বাদশারা পশুদের লড়াই দেখতো, যেমন সিংহের সাথে হাতির লড়াই এই জায়গার মধ্যে হতো। আর এই জায়গার উপরে অনেক পায়রা রয়েছে, শুধু ওই বিল্ডিংয়ে নয়, এই বিল্ডিংয়ের ওপরে অনেক পায়রা রয়েছে। দেখুন ওপরে কত পায়রা বসে রয়েছে। আর এই জায়গাটাকে বলা হয় দিওয়ানি খাস। তাই দিওয়ানি খাস কি করা হয়, যেমন আমরা এর আগে দেখলাম শাহজাহান যেখানে লোকেদের কথা এবং প্রধানমন্ত্রী সেনাপতিদের কথা শুনতো, তো দিওয়ানি খাস এখানে যারা বিশেষ লোক, বিশেষ মন্ত্রী বা বিশেষ লোক, তাদের সাথে শাহজাহান এখানে আলোচনা করতো বা কথা বলতো, তাই এই জায়গার নাম দিওয়ানি খাস। আর এই জায়গাটা দেখতে পাচ্ছেন যেটা, এটা আন্ডার কনস্ট্রাকশন, এখনো কাজ চলছে, তাই এর পাশের বিল্ডিংটাও কাজ চলছে, সেখানে দেখতে পারেন অনেক লোকেরা কাজ করছে। আর এখানেও পেন্টিংয়ের কাজ হচ্ছে। এই জায়গাটা লালকেল্লার এই জায়গাটাকে বলা হয় হামাম। হামাম যেখানে মুঘল বাদশারা স্নান করত, এই জায়গায় মুঘল বাদশা স্নান করত। আর ওই জায়গায় যেখানে কনস্ট্রাকশন কাজ চলছে সেটা হচ্ছে মতি মসজিদ। মসজিদে যা হয় প্রার্থনা করা হয়, মুঘল বাদশারা তারা তাদের নামাজ পড়তো, বা এখানে তাদের সেনাপতিরা বা প্রধানমন্ত্রীরা এখানে নামাজ পড়তো। এটা মতি মসজিদ, এখন পেন্টিং এর কাজ চলছে। সে আমাদের বাড়িতে হয় না, আমাদের বাড়ি বা আপনাদের বাড়ি, আমাদের বাড়িতে জল সংগ্রহ করার জন্য একটা বড় ট্যাঙ্ক থাকে। কখনো কখনো এই ট্যাঙ্ক বাড়ির নিচে, সিঁড়ির নিচে থাকে, কখনো কখনো ছাদের ওপরে থাকে। এই ট্যাঙ্ক থেকে জল সরবরাহ করা হয়। যখন জল শেষ হয়ে যায় তখন আমরা আবার এ পাম্প চালিয়ে দিই। তো আমার পিছনে যে জায়গা রয়েছে এখানে জল সংগ্রহ করা থাকতো, মুঘল বাদশার জল সংগ্রহ করা থাকতো। শুধু শুধু খাওয়ার জল না, এখানে স্নানও হতো। ঠিক এর পাশে যে বিল্ডিংটা রয়েছে, আমি যেটা বলছিলাম মুঘল বাদশাহ স্নান করে, হামাম এর পাশে। আর এই পুরো জায়গাটায় জল সংগ্রহ করে রাখা হয়। আর এখানে জল থেকে রান্না হয়, খাওয়া দাওয়া হয়, স্নান করা হয়। এটা রাজকীয় জলাধার বলতে পারেন, যেহেতু মুঘল বাদশাহ এটা ব্যবহার করতো, বাদশাহ, সেনাপতি, মন্ত্রীরা, তাদের পরিবাররা এটা ব্যবহার করতো। আপনাদেরকে যে জায়গা দেখালাম যেখানে জল সংগ্রহ করা হয়, এই জায়গাটার নাম হচ্ছে নাহার-ই-বিহিস্ত। নাহার-ই-বিহিস্ত, এখানে নদীর জল সংগ্রহ করা হয়, ঠিক আছে, শাহভুজ পর্যন্ত। আর এই জলই কিন্তু সমস্ত জায়গায় সরবরাহ করা হয়। আর আপনাদেরকে যে শাহভুজ বলেছিলাম, এটা সেই জায়গায়, দেখুন শাহভুজ, এই জায়গাটা এত বড় জায়গা। আমি শুধু ঢুকে তার বাঁ দিকের জায়গাগুলো আপনাদেরকে এক্সপ্লোর করে দেখিয়েছি, বুঝিয়েছি। এখনো ডান দিকে যাওয়া হয়নি। ডান দিকে কি আছে কে জানে, ডান দিকে হয়তো অনেকগুলো বিল্ডিং আছে বা একটা বড় বাগান আছে, তাই ডান দিকে গিয়ে আপনাদেরকে দেখাবো। লালকেল্লা অনেক বড় জায়গা, যথেষ্ট সময় নিয়ে আসবেন। আমি এসেছি দুপুরবেলা, তাই জন্য সময় অনেক কম, 5টার মধ্যে আপনাকে বেরিয়ে যেতে হবে। কিন্তু আপনারা যদি দিল্লিতে আসবেন, যদি আপনারা দুপুরবেলা বা সন্ধ্যেবেলা আসছেন, ওই দিন ভিজিট করবেন না, পরের দিন আপনারা সকালবেলা ভিজিট করবেন। 10টায় এই লালকেল্লা খুলে যায়, খোলার টাইম 10টা, আর সন্ধ্যে 5টার সময় এটা বন্ধ হয়ে যায়।
আর এর টিকিট মূল্য হচ্ছে, আমি বলেছিলাম 50 টাকা প্রতি টিকিট মূল্য 50 টাকা। আর যদি সাথে ব্যাগেজ আছে 2 টাকা করে নেবে প্রত্যেক ব্যাগেজের জন্য, এটা আপনারা জমা রাখতে পারেন। আর অবশ্যই সোমবার দিনটাকে অ্যাভয়েড করবেন। সোমবারে লালকেল্লা কেন, দিল্লির বিভিন্ন জায়গায় বন্ধ থাকে, তাই সোমবার দিনটা আসবেন না। সোমবার দিনটাকে অ্যাভয়েড করে অন্য দিনগুলোতে আসবেন। ওই দেখুন সেখানে সব জায়গায় লালকেল্লার ভিতরে কনস্ট্রাকশনের কাজ চলছে বা মেরামতির কাজ চলছে। যেখানে রং চটে গেছে রং করা হচ্ছে, যেখানে ভাঙাচোরা হয়েছে সেই জায়গাগুলোকে রিপেয়ার করা হচ্ছে। তাই অনেকগুলো জায়গায় কিন্তু কাজ হচ্ছে। আর প্রত্যেক দিন সোমবার ছাড়া অনেক লোকেরা এই জায়গাগুলোতে ভিজিট করে, শুধু ভারতীয়রা নয়, অনেক বিদেশিরাও এখানে ভিজিট করে। এটা একটা জনপ্রিয় পর্যটন কেন্দ্র। আর আপনাদেরকে আমি পলিউশনের ব্যাপারে বলেছিলাম যে পলিউশন দেখবেন। আর এখানে দেখুন গাছের পাতাগুলো দেখুন, এগুলো সব ধুলো, এই ডাস্ট ভর্তি গাছের পাতাগুলো। আর যেহেতু এই লালকেল্লা, এই লালকেল্লা রোড সাইড থেকে অনেক ভিতরে, আর এই গাছগুলো অনেক ভিতরে, তবুও এই গাছগুলোতে দেখুন কতটা ধুলো রয়েছে। আর এর সাথে আপনি দেখতে পাবেন পাশে আর একখানা যে মহল রয়েছে, এই মহলটার নাম হচ্ছে মুমতাজ মহল। সম্রাট শাহজাহান এটা বানিয়েছিলেন তার প্রিয়তমা স্ত্রী মুমতাজের স্মৃতির উদ্দেশ্যে। তাই এটা মুমতাজ মহল। 2007 সালে লালকেল্লাকে ইউনেস্কো থেকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে স্বীকৃতি দেওয়া হয়। লালকেল্লা বা রেড ফোর্ট ভারতের দিল্লিতে অবস্থিত একটি ঐতিহাসিক কেল্লা, যা শাহজাহানের আমলে তৈরি করা হয় এবং 1947 সালের 15ই আগস্ট থেকে প্রতি বছরে 15ই আগস্টে প্রধানমন্ত্রী দ্বারা এই লালকেল্লাতে পতাকা উত্তোলন করা হয় এবং ভাষণ দেওয়া হয়। মুঘল সম্রাট শাহজাহান যখন আগ্রা থেকে দিল্লিতে তার রাজধানী স্থানান্তরিত করেন, তখন এই লালকেল্লাটা বানানোর জন্য নির্দেশ দেওয়া হয়। আর এই লালকেল্লা বানাতে 10 বছর সময় লেগেছিল। কেন এই কেল্লার নাম হয়েছে লালকেল্লা? যেহেতু লাল বেলে পাথর দ্বারা এই কেল্লাটা নির্মিত হয়েছে, সেই জন্য এর নাম হয়েছে লালকেল্লা। তাই এটি নির্মিত হওয়ার পরে এর নাম কিন্তু লালকেল্লা রাখা হয়নি, এর নাম রাখা হয়েছিল কিলাই মুবারক। পরে এটার নাম পরিবর্তন হয়ে লালকেল্লা হয়েছে। তাই এখানে দেখতে পারবেন যে লালকেল্লার টিকিট কাউন্টারে বিশদ বিবরণ দেওয়া হয়েছে। যদি ভারতীয় নাগরিক হয় তাহলে তারা 50 টাকার টিকিট নিয়ে তার ভিতরে ঢুকতে পারবে। আর যদি কোনো বিদেশি নাগরিক হয় ভারতের বাইরে, তাহলে সেক্ষেত্রে তাকে 600 টাকা দিতে হবে। কিন্তু যদি অনলাইনে বা ডেবিট বা ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করে, তাহলে ভারতীয় নাগরিকদের 35 টাকা দিতে হবে, কিন্তু বিদেশি নাগরিকদের 550 টাকা দিতে হবে। আর এই লালকেল্লার সময়সূচি হলো প্রত্যেক দিন মঙ্গলবার থেকে রবিবার পর্যন্ত 9টা থেকে 5টা পর্যন্ত। সোমবার দিন এটা বন্ধ থাকে। এটা অফলাইন কাউন্টার থেকে এই টিকিট সংগ্রহ করতে পারেন। তাছাড়া অনলাইন থেকেও আপনারা এই টিকিট সংগ্রহ করতে পারেন। এখানে ওয়েবসাইট দেওয়া হয়েছে। আর তাছাড়াও এখানে একটা স্ক্যানার আছে, স্ক্যানের মাধ্যমে পে করে আপনারা টিকিট সংগ্রহ করতে পারেন। আমার তো লালকেল্লা ঘুরে দেখা শেষ হয়ে গিয়েছে। এখন আমি হোটেলের দিকে চলে যাব। আর এই লালকেল্লা খুব তাড়াতাড়ি ঘুরতে, আমি অনেক তাড়াতাড়ি ঘুরেছি সব জায়গায়, আর আমার 2 ঘন্টা সময় লেগেছে, কিন্তু অনেক ভালোভাবে দেখতে পারিনি। আর একটা বিষয়, সবাই লালকেল্লার মধ্যে আমাকে ছবি তুলে দিতে বলছে। আরে ভাই, আমি নিজের ছবি ভালোভাবে তুলতে পারি না, তো কী করে আমি অন্যের ছবি ভালোভাবে তুলে দেব? কিন্তু তারপরে আমি চেষ্টা করলাম, তাদের ছবি তুলে দিলাম। আর এই ফলাফল পেলাম তাজমহলে। তাজমহলে আমি কিছু ছবি তুলে দিয়েছিলাম, আর কেউ আমারও ছবি অনেক তুলে দিয়েছিল। আমি এখন হোটেল রুমের মধ্যে চলে এসেছি। লালকেল্লা থেকে
এই হোটেল পর্যন্ত আসার জন্য আমি অটো ব্যবহার করেছি, আর অটোতে আমার নিয়েছে 200 টাকা। তাই প্রথমে যখন আমি রেলওয়ে স্টেশন থেকে লালকেল্লা এসেছিলাম 250 টাকা অটোয় নিয়েছে, আর লালকেল্লা থেকে যখন হোটেলে আসলাম, এটাও রেলওয়ে স্টেশনের কাছাকাছি বা রেলওয়ে স্টেশনকে ক্রস করেছে। রেলওয়ে স্টেশনকে ক্রস করে প্রায় আরও 1.5 কিলোমিটার এটা এসেছে, আর এটা ভাড়া নিয়েছে 200 টাকা। অটোর ভাড়া এখানে দেখবেন যে ট্যাক্সি, আমাদের যেমনি কলকাতায় ট্যাক্সি চলে, হলুদ ট্যাক্সি, এখানে তেমনি অটো চলে, আর উবার আছে, আর বাস চলে। কিন্তু যেহেতু আপনারা নতুন, তাই বাস নাম্বারগুলো জানবেন না, কোন বাস কোথায় যায় জানবেন না। আর এখানে টোটো চলে না, টোটোকে আমি চলতে দেখিনি। উবার আছে, কিন্তু এখন আমি উবার ব্যবহার করিনি, আমি শুধু অটো ব্যবহার করেছি। আর 250 আর 200 টাকা নিয়েছে। তো এখানে একটু কস্টলি যখন আপনি অটোতে বসবেন। এখানে তো অটো একবারে 4 জন ভর্তি হবে তখন যায় না, একজনকে নিয়েও চলে যায় রিজার্ভেশনে, কিন্তু ভাড়াটা একটু বেশি হবে। তবে খুব বেশি টাকা দেবেন না, কারণ ওরা বলবেই 400-500 টাকা। ঠিক আছে, আমাকে রেলওয়ে স্টেশন পর্যন্ত লোয়েস্ট একটা অটোওয়ালা হয়তো 350 টাকা চেয়েছিল, কিন্তু আমি আরও জিজ্ঞাসা করেছিলাম আর 250 টাকা দিয়ে এসেছি। কিন্তু লালকেল্লা থেকে যখন এই হোটেলে এসেছি তখন 200 টাকা দিয়েছি। আরও বেশি কিলোমিটার এসেছি, কিন্তু 200 টাকা দিয়েছি। তাই রেটটা এই রকমই, 150 টাকা থেকে 200-250 পর্যন্ত এই রেটটা ঠিক আছে। আর এখন বন্ধুরা আমি যে হোটেলে আছি, এই হোটেলটার নাম হচ্ছে গে লর্ড ইন্টারন্যাশনাল। এই যে বন্ধুরা, এটা হচ্ছে হোটেল গে লর্ড ইন্টারন্যাশনাল। এটা এই কার্ডের মধ্যে তাদের সব কিছু নাম্বার দেওয়া রয়েছে। আর এই হোটেলের কস্ট পড়লো আমার 617 টাকা। তাই প্রথম যে হোটেলে আমি থেকেছিলাম প্রিন্স অফ স্পাইস, ওতে 712 টাকা পড়েছিল। আর দ্বিতীয় এই হোটেল গে লর্ড ইন্টারন্যাশনাল, এখানে 617 টাকা হোটেলে পড়েছে একদিন থাকার জন্য। আজকের থাকবো, কালকের আবার 12টার সময় আমার চেক আউট আছে। আর কালকেরে আমি দিল্লি আরও জায়গায় ঘুরবো। তারপর আমার রাত্রে ট্রেন আছে, রাত্রে ট্রেন ধরে আমি চণ্ডীগড় যাব। তাহলে আসুন আমি আপনাদেরকে হোটেল রুমের একটু ছোট ট্যুর করিয়ে দিই। ছোট রুমটা খুব বড় না, আপনারা যদি দেখবেন আমি দেখাচ্ছি। এ দেখুন, এখানে কাবার্ড আছে, এখানে সমস্ত জিনিস রাখতে পারবেন। তাই এই উপরে কাভার, এর আগের আলমারিটা উপরের কাভারটা খুলছিল না, কিন্তু নিচের কাভার্ড এটা খুলছে। আর এখানে ফোন রয়েছে, আপনারা যা কিছু অর্ডার করবেন এই ফোনের মাধ্যমে অর্ডার করবেন। এদের আলাদা সার্ভিসেসগুলো আছে, এদের আলাদা সার্ভিসেস যেমন পিক আপ আছে, ড্রপ আছে, তাছাড়া খাবারও দিয়ে দেবে। খাবারে তাদের মেনু আছে, ইন্ডিয়ান, চাইনিজ সব রকম খাবার এখানে পাওয়া যাবে, ইন্ডিয়ান, চাইনিজ, তন্দুর। আমি মনে হয় একটা ভেজ নুডলস অর্ডার করেছি, আর এই ভেজ নুডলসের দাম 110 টাকা। তাই এক্ষুনি আমি নুডল অর্ডার করলাম, আর এই নুডল দিয়ে গেল। আপনাদের দেখাই, এটা আমি ভেজ নুডলস অর্ডার করেছি। ভেজ নুডলসের দাম 110 টাকা, আর এগ নুডলসের দাম 130 টাকা। আর সেখানে দেখবেন আমার ব্যাগ রয়েছে, ঠিক আছে, কিছু মাইন্ড করবেন না। ওখানে আমি আমার জ্যাকেটটা ফেলে দিয়েছি। আর এটা যে বেড, এই বেডে আগের বেডটার থেকে ছোট, এখানে 2 জন শুতে পারবে, আগের বেডটাতে 4 জন শুতে পারতো। আর হোটেলের রুমটা, এটা হচ্ছে দরজা, এসি আছে, পর্দার পিছনে এসি আছে, এখানে ফ্যান আছে, ওখানে আপনাদের আয়না দেখালাম। আর এই নিচে একটা টেবিল, অ্যাস্ট্রে, এগুলো তো লাগবে না কোনো কাজে। আর ওখানে একটা চেয়ার আছে বসার জন্য, বসে কাজ করার জন্য, আর একটা টাওয়াল দিয়ে দিয়েছে। আর আমি আপনাদেরকে ওয়াশরুম দেখাবো, সেখানে একটা সাবানও দিয়ে দিয়েছে, ছোট সাবান। এই যে একটা ছোট সাবান দিয়ে দিয়েছে। আর এই ওয়েস্টার্ন টয়লেট আছে। আর জাস্ট ওরা গিজারটাকে চালু করে দিল আমি বললাম বলে। আর এখানে আয়না রয়েছে। ওকে বন্ধুরা, আজকের মতন ভিডিও আমি এখানেই শেষ করছি। আবার আগামী ভিডিও আসবে, খুব তাড়াতাড়ি আসতে চলেছে। আজকে খুব ক্লান্ত আর খুব টায়ার্ড, তাই তাড়াতাড়ি খেয়ে দিয়ে তাড়াতাড়ি শুয়ে পড়বো। আর কালকের আমার প্ল্যান আছে যে চণ্ডীগড় যাব, আর দিল্লি আরও জায়গায় যাওয়ার আছে। তাই আজকের আমি ক্লান্ত, তাড়াতাড়ি সব কাজ করে নেব। আর আবার দেখা হবে
ভিডিওগুলো দেখতে থাকুন আর আমার এই ট্রিপটাকে, যেটা আমি আপনাদের দেখাচ্ছি, আমার সাথে আপনারাও এনজয় করুন। আবার দেখা হবে পরের ভিডিওতে। আমার পিছনে আছে গেটওয়ে অফ ইন্ডিয়া, অল ইন্ডিয়া ওয়ার, একটি বিখ্যাত যুদ্ধ স্মৃতিসৌধ। এটাই হচ্ছে দিল্লির রাজপথ, বাঙালির গর্ব নেতাজি সুভাষচন্দ্র বোস। খুব সুন্দর জায়গা। রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন। ভারত আর রাশিয়ার পতাকা ওই আন্ডারগ্রাউন্ডের ভিতর দিয়ে জলের ফোয়ারা রয়েছে। গাছের নিচে বসে রয়েছে দুজন লোক।